রজক ব্রাদার্সের নাম উঠে আসছে, তাদের মধ্যে একজন তো গ্রেপ্তার আর একজন এখনো পর্যন্ত পুলিশের নাগালের বাইরে। কিন্তু খুনের ব্লুপ্রিন্ট কোথায় হয়েছিল? নেতার অফিসের ঠিক পাশে একটা বাড়িতে বসে এই ব্লুপ্রিন্ট হয়েছিল। রোজ সেখান থেকে প্রফেশনাল কিলাররা খোঁজ রাখতো কখন নেতা বেরোচ্ছেন, কোথায় যাচ্ছেন, কতক্ষণ থাকছেন। বৃহস্পতিবার সকাল সকাল মালদায় শুট আউট, হেভিওয়েট তৃণমূল নেতাকে খুন। সময় যত গড়াচ্ছে বাড়ছে ধৃতের সংখ্যা। একই সঙ্গে নানা তথ্য হাতে আসছে তদন্তকারীদের। এরা যুক্ত আছে না, এদেরকে সামনে খালি শো করা হচ্ছে, সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কিনা বা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো, সেটাও আমার কাছে বোঝা কঠিন। প্রভাবশালী কোনো মাথা রয়েছে? হতে পারে, এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয়। মহানন্দা পল্লী এলাকা ব্যস্ততম রাজ্য সড়ক, এর কাছেই বাড়ি এবং অফিস রয়েছে কাউন্সিলর দুলাল সরকারের। আর এই রাস্তার পাশেই একটি বাড়ি, যে বাড়ি কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। এই বাড়িতেই কিন্তু দুষ্কৃতীরা ঘাঁটি গেড়ে থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। রাজ্য সড়কের পাশে এই বাড়িটি এখন পুলিশের নজরে, কিন্তু কেন? প্রথমত, নিজের দিদার এই বাড়িতেই থাকতো কৃষ্ণ রজক ওরফে রোহন। পুলিশের দাবি, সিসি ক্যামেরায় রোহনকে গুলি চালাতে দেখা গিয়েছে। এদিকে প্রতিবেশীদের দাবি, দুলাল খুনের পর থেকেই বেপাত্তা রোহন। শুধু তাই নয়, প্রতিবেশীদের এও দাবি, খুনের আগে বাড়িতে অজ্ঞাত পরিচয় যুবকদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। একদিন দুদিন দেখেছি বাড়ি থেকে আসা লোক, আত্মীয় স্বজন ভেবেছি বা বন্ধু বান্ধব ভেবেছি, তারা বলছে ব্যবসা করি, সেই হিসাবে লোকজন আসে। হ্যাঁ, বেশি বয়স না, এই 18, 19, 20 বছর এরকমই হবে। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নেতার নাগালে বসেই খুনের ছক কষা হয়? রোহানের বাড়িতে ঘাঁটি গেড়েই কি নেতার উপর নজরদারি চালায় দুষ্কৃতীরা? কারণ এই বাড়ির সামনের রাজ্য সড়ক ধরেই প্রতিদিন একাধিকবার যাতায়াত করতেন দুলাল সরকার। হেভিওয়েট এই নেতার খুনে রোহানের ছোট ভাই অমিত রজককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খুনের পরিকল্পনায় ভূমিকা রয়েছে রোহানের ভাই অমিতের। দুলাল খুনের কদিন আগেও গুলি চলে ইংরেজ বাজারে, রেলকর্মীকে লক্ষ্য করে গুলি। সেই ঘটনাতেও নাম জড়ায় অমিতের। তার রেলওয়ে বারাক কলোনির ঝুপড়িতে এখন তালা। প্রতিবেশীদের সন্দেহ, দুধের ব্যবসার আড়ালে মাদকের কারবার চালাতো অমিত। শুক্রবার রাতে অমিতের পাশাপাশি ইংরেজ বাজার থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অভিজিৎ ঘোষ। পুলিশের দাবি, খুনে ব্যবহৃত অস্ত্রের লেনদেনে জড়িত ছিল অভিজিৎ। এই অমিত অভিজিতের আগে আরো 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন বিহারের বাসিন্দা। কিন্তু এদের পিছনে কে? নেতা খুনের মোটিভ কি? এসবের উত্তরই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। রাশ ড্রাইভিং করছেন বিজেপি সাংসদ। এই অভিযোগে তৃণমূলের মন্ত্রী তার গাড়ি থামালেন দ্বিতীয় হুগলি সেতুতে। গাড়ির ভিতরে তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপির সাংসদ, তমলুকের বিজেপির সাংসদ, এবং বাইরে তখন মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় বলছেন, এক তো জোরে গাড়ি চালানো হয়েছে, তার উপর পাশাপাশি অভিযোগ করছেন যে তাকে গালিগালাজ করা হয়েছে। সাইরেনটা বাজাও না, এতক্ষণ থামালে কেন? না বাজাও না সাইরেন, তুমি এখনো বাজাচ্ছ না। ভয় কিসের? উনি ভেতরে বসে আছেন। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তুমি হর্নটা বাজাও। তুমি সাইরেন বাজাচ্ছিলে কি বাজাচ্ছিলে না? এখন বাজাচ্ছ না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে বাজিয়ে উঠছিল। তুমি বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি বলছি বলে তুমি কি করবো? এত বড় একটা লোক আর ভেতরে বসে আছে। সরি বলুন, সরি বলুন। আমি সরি না বললে আপনাকে ছাড়বো না। সরি বললে ছাড়বো। আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না। আপনার এখানে সব লোক আছে, কিছু করছি। আপনি বলেছেন সরি বলুন। भाई साहब समझाओ इनको, सॉरी बोले। किसको बोल रहा है कि अरेस्ट करो? किस लिए गया अरेस्ट करने के लिए बोला? बताओ तो। ए गाड़ी मेरा साइड करो, गाड़ी साइड करो। अरे अरेस्ट करो बोलते, इसको अरेस्ट करो। कैसे बोल सकते हैं अरेस्ट करेगा?
क्यों अरेस्ट करेगा साइरेन বাজান উনি রিস্কে দিয়ে গাড়ি চালান ধাক্কা দিয়ে বেরিয়ে যান আমার কোনো আপত্তি নেই কিন্তু মন তুলে গালাগালি এটা কোন জাজ করে উনি এত একটা ভগবান দত্ত ইমেজ নিয়ে ধরেন গালাগালি করলেন আমার এটাই করছে সিম্পল করছে সরি বলুন চলে যান আপনি যা করছেন সব ইলিগাল এটাও ইলিগাল দিস ইজ ইলিগাল স্যার আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি আপনাকে তো মানে কি বলবো 5-4 বার কোর্টের চক্কর খাইয়ে দেবেন আমাদের আপনি একবার চালান বাবুদা সরি না বলা বন্ধ ছাড়া যাবে না এই ঘটনার প্রসঙ্গে আমরা জানতে চেয়েছিলাম বাবুল সুপ্রিয়র কাছে। বাবুল সুপ্রিয় গতকাল সন্ধ্যের এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন শুনুন। প্রচণ্ড জোরে হুটার বাজাতে বাজাতে ওভারটেক করতে করতে যাচ্ছিলেন। যখন ঘুরে যাচ্ছি তখন দেখলাম সামনে বিশাল বড় করে লেখা রয়েছে যে এমপি তমলুক। কাঁচটা খুলে ওনাকে আমি বললাম যে এরকমভাবে গাড়ি চালাচ্ছেন কেন, এত জোরে হুটার দিয়ে এরকমভাবে ওভারটেক করে যাচ্ছেন। তিনি শুরুই করলেন অকথ্য ভাষায় গালাগালি দিতে এবং যা করেছি বেশ করেছি, এটাই করবো চল। এত ডিকম্পোজড মাইন্ডের, পচা মাইন্ডের একজন ফ্রাস্ট্রেটেড মানুষ ভেতরে বসে আছেন জানলে আমি অত কিছু বলতামও না। সিআইএসএফকে বললেন যে একে গ্রেপ্তার করো। আপনি ঠিক আছে, আপনি নামুন গাড়ি থেকে, আপনি সরি বলুন। কিন্তু দেখলাম যে উনি যে যা ভাষা ব্যবহার করছেন, তোকে এইখানেই আমি গ্রেপ্তার করাবো, হ্যাঁ তোকে দেখে নেবো আমি তোর কি করতে পারি, তুই তো পারি। তারপরে পরে বলেছেন যে মদ্যপ অবস্থায় বাবুল সুপ্রিয় গাড়ি চালাচ্ছিল। যারা আমাকে চেনে বা জানে, বিভিন্ন বাড়িতে যাই, দে নো আমি টিটোলার। বিজেপি অভিযোগ করছে মদ্যপ অবস্থায় ছিলেন বাবুল সুপ্রিয়। সুকান্ত মজুমদারের বক্তব্য। একজন রাজ্যের মন্ত্রী হয়ে বাবুল সুপ্রিয় তো শুধু মন্ত্রী নয়, বাংলার একজন শিল্পীও বটে। তারপরেও তিনি মদ্যপ অবস্থায় নেমে গাড়ি থেকে একজন সাংসদকে এবং প্রাক্তন বিচারপতিকে এইভাবে তিনি হেনস্থা করেছেন, এ তো ভাবা যায় না। বাংলাটা কোন জায়গায় যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাটাকে। পাল্টা সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে দিলেন, গাড়িতে বিকল লাইট কেন? লাল নীল আলো জ্বলছে, উটার বাজছে, কোন অধিকারে? সাংসদের গাড়িতে কি বিকল লাইট থাকতে পারে? তিনি তো নিজেই অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি তো আইন ভালোই জানেন। হুটার একমাত্র পুলিশের গাড়ি ছাড়া হুটার বাজবে না, নট ইভেন দ্য প্রাইম মিনিস্টার কার। রেড বেকন লাইট মাত্র জ্বালাতে পারে এখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, গভর্নর। এর বাইরে কেউ লাল বেকন লাইট জ্বালাতে পারে না। উনি অন্যায় করেছেন, শুধু তাই না, উনি খুব গালাগাল দিয়েছেন কালকে, অশ্রাব্য ভাষায় খিস্তি করেছেন। প্যাথোলজিক্যাল ডিজিজ, মানে এরকম একটা অসভ্য লোক পাওয়া যায় না। কি করে এরকম একটা অসভ্য লোক যে কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল ভাবা যায় না। এরা সব ইন্ডিয়ান জুডিশিয়ারির কুলাঙ্গার এরা। আবার দু একজন প্রশ্নও তুলছে কালকে কি অবস্থায় ছিল। এই যে এত এত পাসপোর্ট জাল হলো, এত স্মুথলি কিভাবে হলো? খুঁজতে গিয়ে তদন্তকারীরা সর্ষের মধ্যে ভূত আছে কিনা খোঁজার চেষ্টা করলেন। এক এক করে পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন, আর সেখান থেকেই গ্রেপ্তার এক প্রাক্তন সাব ইন্সপেক্টর। এক একটা পাসপোর্ট জালিয়াতিতে কত টাকা করে নিতেন জানেন? 25,000 টাকা। পাসপোর্ট জালিয়াতিতে একের পর এক গ্রেফতার। এবার পুলিশের জালে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। উত্তর 24 পরগনার অশোকনগর থেকে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। আব্দুল হাই কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর, 2024-এ অবসর নেন। তার আগে 2.5 বছর ধরে কর্মরত ছিলেন পাসপোর্ট সেকশনে। আব্দুলের বাড়ি অশোকনগরের কামারপুকুর এলাকায়। শুক্রবার রাতে এখান থেকে প্রাক্তন এসআই আব্দুলকে গ্রেপ্তার করে পুলিশ। লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন, খুবই সৎ এবং খুবই অনেস্ট। আমার যতটুকু মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা চক্র। আমরা চাই উনি তো নির্দোষ, ওনাকে যত দ্রুত সম্ভব রিলিজ করা হোক। তদন্তকারীরা জানতে পেরেছেন পাসপোর্ট জালিয়াতিতে ধৃত সমরেশের সঙ্গে যোগ ছিল প্রাক্তন এই এসআই এর। এই চক্রের বিরুদ্ধে আপাতত 150 জনকে বিদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন এর মধ্যে 52 জনের পাসপোর্টের ভেরিফিকেশন হয়েছে আব্দুলের হাত ধরে। পাসপোর্ট সেকশনে যাতায়াত ছিল সমরেশ বিশ্বাসের, সেখানেই পরিচয় হয় আব্দুলের সঙ্গে। একই জেলার বাসিন্দা বুঝতে পেরে আব্দুলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে সমরেশ। সুযোগ বুঝে আব্দুলকে টাকার টোপ দেওয়া হয়। অভিযোগ, পাসপোর্ট পিছু 25,000 টাকা করে ঘুষ নিতেন আব্দুল। পুলিশের দাবি, সমরেশের সঙ্গে আব্দুলের আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। কলকাতা পুলিশের এই প্রাক্তন এসআই এবার পুলিশের জালে।
নিউজ 18 বাংলা।